এখানে এই যে স্তম্ভটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই স্তম্ভটা আগে আমরা পড়ে দেখে নিয়ে মিলিয়ে নেব, তারপর অপশনের সঙ্গে মেলবন্ধন করাবো। প্রথমে যদি তুমি অপশনের সঙ্গে মেল করতে চাও তাহলে কিন্তু সেখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা দেখে নিই কি কি রয়েছে। দেখো, স্তম্ভ এ তে যেটা দেওয়া রয়েছে সেখানে এ ও ক্লক রেন বলেছে। এ ও ক্লক রেন বলে কিছু হয় না, ওটা 4 ও ক্লক রেন হবে। তোমরা কারেকশনটা করে নাও, 4 ও ক্লক রেন। তাহলে এবার দেখো স্তম্ভ 2 এর কোনটার সঙ্গে আমরা মিল পাচ্ছি? অবশ্যই সেটা হবে পরিচলন বৃষ্টি। পরিচলন বৃষ্টিকে 4 ও ক্লক রেন বলে, এটা তোমরা জানো। তার মানে তাহলে এ অপশনের সঙ্গে 3 এটার সঙ্গে মিললো। এরপরে বি এ বলছে বৃষ্টির ছায় অঞ্চল, এটা অবশ্যই মিলবে শৈলক্ষেপ বৃষ্টিপাত মানে 4 নম্বরের সঙ্গে। এরপরে সি তে বলছে মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাত, কত মিলিমিটার সেটা কিন্তু দেয়নি এখানে। সমস্ত প্রশ্নগুলোতেই দেখছি কিছু কিছু কিন্তু ইনকমপ্লিট ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে আমাদের যেটা মিল পাবো সেটা হচ্ছে স্লিটের সঙ্গে। স্লিট মানে সেখানে বৃষ্টিও হবে, তার সঙ্গে বরফের টুকরো থাকবে, তাই এটার সঙ্গে আমাদের একের মিল হবে। ডি নম্বরে আছে দেখো সীমান্ত বৃষ্টি, এটার সঙ্গে ঘূর্ণবাদজনিত বৃষ্টির সম্পর্ক, তাহলে এটার সঙ্গে 2 এর সম্পর্ক। এই অনুযায়ী আমাদের এই মেলবন্ধন অনুযায়ী সঠিক যে বিকল্পটা আমরা বাছবো সেটা হচ্ছে অপশন ডি। অপশন ডি সঠিক উত্তর। ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, এবিটিএ টেস্ট পেপারের নতুন আরো একটা পেজের উপস্থাপনা মানে একদম নির্ভুল সমাধান নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে একেবারে সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি সেই উপস্থাপনা। আজকে তোমাদের জন্য যে পেজটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এসি 205। দেখে নাও পরপর প্রশ্নগুলো এবং তার সঠিক নির্ভুল সমাধানগুলো। এখানে প্রথমেই যে প্রশ্নটা তোমাদের বলছে সেটা হচ্ছে নিম্নলিখিত মধ্যে কোনটি মহাদেশীয় সঞ্চরণের জন্য দায়ী শক্তিগুলির একটি? 4টে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হবে পরিচলন শক্তি মানে অপশন বি সঠিক। এরপর 2 নম্বরে দাবি অর্থাৎ অ্যাজারশনে বলা হচ্ছে ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ, মানে এটা ঠিক কথাই। আবার রিজনিং বা কারণে বলা হচ্ছে উপকূলীয় পর্বত থেকে নেমে আসা হিমবাহগুলি সমুদ্রে পৌঁছতে পারে এবং সমুদ্রের তলদেশে তাদের ক্ষয় অব্যাহত রাখতে পারে, এটাও সঠিক। দুটো কিন্তু ঠিক বলা হয়েছে, মানে অ্যাজারশন এবং রিজনিং দুটোই কিন্তু সঠিক। তাহলে আমাদের এখানে বিকল্পগুলোর মধ্যে যেটা আমরা বাছবো এবিসিডি এর মধ্যে, তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, মানে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর 3 প্রশ্ন এটা দেখে নাও, নিচের কোন দুটি কার্স্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য? অবশ্যই হবে শৃঙ্খল ও অদৃশ্য হয়ে যাওয়া নদী মানে অপশন ডি। পরের প্রশ্ন ভূমিধস জড়িত, এখানে দেখো 4টে তথ্য দেওয়া রয়েছে, এর মধ্যে যেটা সঠিক হবে সেটা হচ্ছে জলে সিক্ত শিলা ধ্বংসাবশেষের ধীর থেকে খুব দ্রুত চলন অর্থাৎ অপশন সি সঠিক। 5 নম্বর লরেশিয়া ভেঙে তৈরি হয়েছে, অপশন ডি অর্থাৎ ইউরেশিয়া। এরপরে 6 বলা হচ্ছে নিচের কোন তথ্যগুলি অসত্য? এখানে 1 নম্বরের তথ্য দেওয়া হচ্ছে শিলামণ্ডলের নিচের বায়ুমণ্ডল অবস্থান করছে। 2 নম্বরে বলা হচ্ছে আলফ্রেড ওয়েগনার তার মহীসঞ্চরণ তত্ত্বের সাহায্যে পাত সংস্থান তত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আবার এখানে তারপরে বলছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় একটি কার্স্ট ভূমিরূপ তৈরি হয়েছে। তারপরে বলছে 2 মেরু অঞ্চল ছাড়াও পৃথিবীর আর কোথাও হিমবাহের অস্তিত্ব নেই। আর তারপরে বলছে কার্স্ট জানালা দেখা যায় চুনাপাথর গঠনযুক্ত অঞ্চলে। তাহলে এই 5টা তোমাকে তথ্য দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনগুলো অসত্য সেটা তোমাকে বাছতে হবে। দেখো এর মধ্যে আমরা 3টে দেখতে পাচ্ছি অসত্য, 1 নম্বর 3 নম্বর আর 4 নম্বর। সেই কারণেই আমাদের এই 6 নম্বর প্রশ্নের সঠিক যে অপশনটা সেটা হবে অপশন সি। আর এরপরে 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন সমুদ্রে লবণতার হার সর্বাধিক? অবশ্যই আটলান্টিক মহাসাগর মানে অপশন সি। 8 বলা হচ্ছে একটা বিবৃতি দেওয়া হয়েছে শিশিরাঙ্ক তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বা বেশি হলে ঘনীভবন ঘটতে পারে, অর্থাৎ এটা ঠিক কথা, ঠিক তথ্য দেওয়া হয়েছে। তারপরে 2 নম্বরে বলছে শিশির হলো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সংঘটিত ঘনীভবনের একটি রূপ, এটাও কিন্তু ঠিক। সুতরাং আমাদের সঠিক অপশন হবে অপশন সি, 1 ও 2 নম্বর উভয়ই সঠিক। পরের যে 9 নম্বর এটা তোমাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি, এখানে আমাদের সঠিক অপশন হবে অপশন ডি। 10 নম্বরে বলা হচ্ছে দাবি করা হয়েছে ধোঁয়া প্লাস কুয়াশা সমান ধোঁয়াশা। আর রিজনিং বা কারণ বলা হচ্ছে শিল্প কলকারখানা যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস ও বায়ুতে ভাসমান বস্তুকণার সঙ্গে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধোঁয়াশা সৃষ্টি হয়, এটাও ঠিক। সুতরাং আমরা এখান থেকে যে সঠিক অপশনটা বাছবো সেটা হচ্ছে বি, মানে এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা।
মানে আমাদের অ্যাজারশনও ঠিক আছে, রিজনিংও ঠিক রয়েছে, আর দুটোই রিজনিংটা হচ্ছে অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা। এটা হচ্ছে 10-এর উত্তর হয়ে গেল। এরপরে 11 নম্বরে বলা হচ্ছে গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায় সেটা ম্যাঙ্গানিজ, অর্থাৎ অপশন বি সঠিক। 12 নম্বরে যে প্রশ্নটা বলা হয়েছে 1, 2, 3 ও 4-এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে একটি সম্পূর্ণ করো। এবার সেখানে একটা ছবি দেওয়া রয়েছে, বিকল্পটা বাছতে হবে। দেখো ভালো করে, আমরা বাছবো যেটা সঠিক হিসেবে সেটা হচ্ছে অপশন বি। কেন বাঁচবো? দেখো সূর্যালোক থেকে তোমাকে 10,000 ক্যালোরি শক্তির কথা বলে দিয়েছে, যেটা ফাইটোপ্ল্যাঙ্কটনে আসছে, তার 10% কমে যাবে, মানে সেটা হয়ে যাবে 1000। আবার পরেরটায় মাছে গিয়ে আরো 10% কমে যাবে, মানে হবে 100। আবার মানুষের কাছে গিয়ে আরো 10% কমে যাবে, মানে হবে 10। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। এরপরে 13 নম্বরটা দেখো, প্রবহমান জল যে প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ, লোডিক, অর্থাৎ অপশন ডি সঠিক। 14 নম্বরে নিচের কোন তথ্যগুলি সত্য? এবার এখানে তোমাকে 4টে তথ্য দিয়ে দেওয়া হয়েছে, সেইগুলোর মধ্যে বলছে দুটি বাস্তুতন্ত্রের অন্তর্বর্তী মিশ্র পরিবর্তনশীল বাস্তুতন্ত্র হলো ইকোটন। এটা সঠিক তথ্য, মানে সত্য। এরপরে বলা হচ্ছে ইকোটন এলাকায় প্রচুর সংখ্যক জীবগোষ্ঠী পরিলক্ষিত হওয়া হলো এজ এফেক্ট, এটাও সত্য। তারপরে বলছে প্রভৃতি মৌলগুলি জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে জীবজগৎ ও পরিবেশের মধ্যে আবর্তিত হয় না। কি প্রভৃতি মৌলগুলি, এটা বোঝা গেল না, এটা ভুল। তারপরে 4 নম্বরে বলছে সর্বোচ্চ পুষ্টি স্তরের দিকে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে জৈব বিবর্ধন বলা হয়, অবশ্যই সত্য। সুতরাং আমরা এখান থেকে যেটা সঠিক অপশন হিসেবে বাছবো সেটা হচ্ছে অপশন সি, মানে 1, 2 আর 4 সত্য। এরপরে রয়েছে আমাদের 15 নম্বর প্রশ্ন, আর এই 15টা প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অংশটা রয়েছে। এখান থেকে তোমাদের 15টা প্রশ্ন এক এক করে থাকবে 15 নম্বরের জন্য। তো লাস্ট প্রশ্ন আমরা এখনই আলোচনা করে নেব, তারপরে পার্ট বি আলোচনা করে নেব। আর এর আগে যে পেজগুলো ছিল তোমাদের, এর আগে এসি 26, এসি 159, এসি 189, এইগুলোর সমাধানও কিন্তু করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নেবে যদি তোমাদের সেগুলো না করা হয়ে থাকে। এখন এই পার্ট এ লাস্ট প্রশ্নটা দেখে নাও। এখানে বলা হচ্ছে যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় তাকে যে প্রকার খাদ্য শৃঙ্খল বলা হয়, অবশ্যই সেটা গ্রেজিং, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে পার্ট বি এ বলা হচ্ছে কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক, 1911 থেকে 21, মানে অপশন বি সঠিক। পরের প্রশ্ন পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয় ট্রান্স হিউম্যান্স, অর্থাৎ অপশন এ সঠিক। পরের প্রশ্ন জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়, অবশ্যই তৃতীয়, মানে অপশন সি সঠিক। পরের অর্থাৎ 19 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বন্যাপ্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে তা হলো শুষ্ক বিন্দু, মানে অপশন সি। পার্ট বি এর পরবর্তী প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস ইতিমধ্যেই চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যদি সেগুলো এখনো না দেখে থাকো প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নাও। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, যাই প্রশ্নই দিক না কেন সেখান থেকে খুব সহজেই কিন্তু তুমি উত্তর করে আসতে পারবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এখন দেখে নাও বাকি প্রশ্নগুলো। দেখো এখানে বলছে ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুসারে কোন শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, অবশ্যই 5000 জন, মানে অপশন বি সঠিক। পরের প্রশ্ন 1, 2, 3 ও 4-এর জন্য সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। এখানে তোমাদের 4 রকম জনবসতির ছবি দেওয়া রয়েছে, তার মধ্যে বাছতে হবে কোনটা সঠিক। দেখো প্রথম যেটা দেওয়া রয়েছে এটা আমরা দেখেই বলতে পারছি এটা হচ্ছে হ্যামলেট বসতি। তারপরে যেটা দেওয়া রয়েছে একসঙ্গে অনেক রয়েছে, মানে এটা গোষ্ঠীবদ্ধ বসতি। তারপরে যেটা দেওয়া রয়েছে সেটা দেখো ছাড়া ছাড়া ভাবে কিছুটা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত বসতি। আর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে রৈখিক বসতি। সুতরাং অপশন সি এর সঙ্গে আমাদের মেলবন্ধনটা ঠিকঠাক হচ্ছে, তাই অপশন সি সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নে আবার একটা ছবি দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে ছবি দেখে বলছে কি ওপরের চিত্রটি কোন প্রকার জনসংখ্যা পিরামিডকে চিহ্নিত করছে, অবশ্যই এটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড। দেখো জনসংখ্যাটা ধীরে ধীরে বেড়েছে, পুরুষ এবং নারী উভয়ের দিক থেকে কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড, তাই অপশন সি। এরপরে 23 নম্বরে আবার একটা ছবি দেওয়া রয়েছে, একটা নয় 3টে ছবি দেওয়া রয়েছে, তার অনুযায়ী তোমাকে সঠিক বিকল্প বাছতে হবে। তো প্রথম ছবিটা আমরা কি দেখছি, জন্মহার বাড়ছে, মানে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। তারপরে দেখছি কি জন্মহার কমে যাচ্ছে, মৃত্যুহার বাড়ছে, মানে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি। তারপরে যেটা দেখো একদম স্টেবল রয়েছে,
রয়েছে, না তো বাড়ছে না তো কমছে, মানে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। সুতরাং অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি 24 নম্বর প্রশ্নে। এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে। আগে আমরা ভালো করে মিলিয়ে নিই, তারপরে আমরা অপশন দেখবো। দেখো প্রথমেই বলা হচ্ছে মশলার বাগান, তাহলে ডান স্তম্ভে যেটার সঙ্গে মিলবে সেটা হচ্ছে কেরালা। তারপরে বলা হচ্ছে উচ্চতম শহর, অবশ্যই লেহ। তারপরে কমলা লেবুর শহর, এটা তো তোমরা জানোই, নাগপুর। তারপরে ভারতের রুট, এটাও তোমরা জানো, দুর্গাপুর। তারপরে ভারতের হলিউড, এটাও জানো, মুম্বাই। সুতরাং আমাদের অপশন এ এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা যেটা পাবো A4, B5, C1, D3 আর E2, এটাই হচ্ছে সঠিক মেলবন্ধন। পরে 25 নম্বর প্রশ্ন, ভারতের জনগণনার ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটি? অবশ্যই কলকাতা, তাহলে অপশন বি সঠিক। এরপরে আমরা পার্ট সিতে চলে যাব, অর্থাৎ ভারতের ভূগোল। এখান থেকেও তোমাকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমেই দেখো একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, একটু বেশ বড় সড়ো অনুচ্ছেদ, এটা তোমরা পড়ে নেবে। এই অনুচ্ছেদ থেকে তোমাকে 26 আর 27 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 26 নম্বরে যে প্রশ্ন আছে দেখো, নিচের কোন প্রকার শক্তিটি অফুরন্ত? বায়োগ্যাস হচ্ছে অফুরন্ত শক্তি, সুতরাং অপশন ডি সঠিক। 27 নম্বর প্রশ্ন, অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয়? শক্তি উৎপাদনে প্রাথমিক খরচ প্রচুর নয়, এটা হচ্ছে সঠিক। সুতরাং অপশন এ সঠিক উত্তর। কারণ আমরা জানি অচিরাচরিত শক্তি উৎপাদনের প্রাথমিক খরচটা অনেকটাই বেশি হয়, সুতরাং আমরা এখান থেকে যেটা প্রযোজ্য নয় হিসেবে বাঁচবো সেটা হচ্ছে অপশন এ। এরপরে 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2011 তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য, এটা তোমাদেরকে ক্লাসে আমি বলেই দিয়েছিলাম, সিকিম হবে সঠিক উত্তর, মানে অপশন সি। 29 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? অবশ্যই অন্ধ্রপ্রদেশ, মানে অপশন এ সঠিক উত্তর। এরপরে মাত্র আর কিছু প্রশ্নেরই উত্তর বাকি রয়েছে। তো নেক্সট যে উপস্থাপনাটা আমাদের আসবে এই টেস্ট পেপার সংক্রান্ত, সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই তোমরা কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখো সেই উপস্থাপনাটা পাওয়ার জন্য। আর আজকের এই উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করতে ভুললে চলবে না। কমেন্টে জানাও তোমার যদি আরো কিছু জানার বা জানানোর থাকে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। এরপরে 30 নম্বরে বলছে জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকা জোর দেয় কিসের কিসের ওপরে? 4টে তোমাকে তথ্য দিয়েছে, সঠিক যে অপশনটা সেটা হচ্ছে 1, 2, 3 এগুলো ওপর জোর দেয়, সুতরাং অপশন ডি সঠিক উত্তর। এরপরে 31 নম্বরে আবার একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে, তবে এখানে কিছু সমস্যা রয়েছে সেটা আমি দেখলাম। দেখো 5টা তোমাদের দেওয়া হয়েছে বাম স্তম্ভের দিকে, ডান স্তম্ভেও 5টা দেওয়া রয়েছে, কিন্তু বাম স্তম্ভে যেটা এ আর সিতে রয়েছে, মানে ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য আর ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য, দুটোই কিন্তু ওড়িশা হওয়ার কথা। আর এখানে অন্ধ্রপ্রদেশটা সেই হিসেব মতোই কিন্তু এক্সট্রা হয়ে যাচ্ছে অপশন হিসাবে। তো আমরা যদি মেলবন্ধন করি তাহলে ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য হবে 3 ওড়িশা। তারপরে ভারতের খনিজ ভান্ডার, এটা হবে ছোটনাগপুর মালভূমি অর্থাৎ 4। তারপরে ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য, এটাও ওড়িশা হওয়ার কথা। তারপর ডি তামার খনির জন্য বিখ্যাত ক্ষেত্রী অর্থাৎ অপশন এ। তারপরে কোবরা কয়লা খনির অবস্থান, এটা হবে ছত্তিশগড়। সুতরাং আমরা দেখছি এ আর সিতে যে তথ্যটা বাম স্তম্ভে রয়েছে তার দুটোর জন্যই উত্তর কিন্তু ডান স্তম্ভের ওড়িশা হওয়ার কথা, আর অন্ধ্রপ্রদেশ কোনোটার সঙ্গেই আসছে না। সুতরাং নিচের দেওয়া অপশনগুলোর কোনোটার সঙ্গে আমি মেল পেলাম না, তাই এটার সঠিক সমাধান কি হবে সেটা আমি বলতে পারছি না, মানে অপশন থেকে বলতে পারলাম না। বাম ডানটা কিরকম মেলানোটা হওয়া উচিত সেটা তোমাদের বলে দিলাম। এরপর 32 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম? অবশ্যই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে WTO, অপশন বি সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার জলসেচ ব্যবস্থায়? নলকূপের ক্ষেত্রে, এখানে আয়রনের মাত্রা বেড়ে যায়, তাই এখানে বলা হচ্ছে সঠিক অপশন হবে অপশন সি। 34 নম্বরে দাবি বা অ্যাজারশনে বলা হচ্ছে ভারতে পাট চাষ ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে, ঠিক কথা। আবার রিজনিং বা কারণে বলা হচ্ছে পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার ভারতীয়দের মধ্যে ক্রমশ বেড়েছে, এটাও সঠিক। এবার বিকল্পের মধ্যে তাহলে আমরা কোনটা বাছবো? অপশন এ। দেখো অ্যাজারশন এবং রিজনিং উভয়ই সত্য, কিন্তু রিজনিং অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা নয়। দেখো পলিথিনের সঙ্গে পাটের তো কোনো সম্পর্ক এখানে নেই, তাই এটা সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু দুটো তথ্যই আমাদেরকে সত্যই দেওয়া রয়েছে। এরপরে লাস্ট প্রশ্ন আজকের উপস্থাপনা, সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়? 1986, অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর।